আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ট্রাভেল ব্লগ। অবশেষে বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে আমি আমার সেই কাঙ্ক্ষিত ব্লগগুলো বা ভিডিওগুলো এডিট করতে বসলাম। সেটি হচ্ছে গত মাসের থাইল্যান্ড ট্রিপ। গত মাসে থাইল্যান্ডে গিয়েছি, এটা বোধহয় আমার কাছের মানুষ, আমার কাস্টমাররা অনেকেই জানেন, আমার পেজের সাথে যারা যুক্ত আছেন তারা জানেন। স্বাধিকার কার্যক্রম হোক অথবা আমাদের ঘুরতে যাওয়া হোক অথবা শুধু বিশ্রাম নেওয়ার জন্য হলেও থাইল্যান্ড কিন্তু আমাদের অনেক পছন্দের একটি জায়গা, পছন্দের একটি দেশ। আমি তো আমার কাছে এমন লাগে যে প্রতি বছর মনে হয় আমাকে থাইল্যান্ডে যেতেই হবে। থাইল্যান্ড ব্যক্তিগতভাবে আমার অনেক পছন্দের একটি দেশ। সো গত 20 ডিসেম্বর 2025 তারিখ রাতে, মাঝরাতে আমরা থাইল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা শুরু করি। সো থাইল্যান্ডে যাওয়ার পর সবাই বলছিল যে ট্রাভেল ব্লগগুলো যেন আপলোড করতে থাকি, তখন সময় পাওয়া যায়নি একদমই। সো অবশেষে করব বলে এখন আমি এডিট করতে বসলাম, অ্যান্ড ইনশাল্লাহ খুব দ্রুতই আমি এই ব্লগগুলো আপলোড দিয়ে দিব। সো গত 20 ডিসেম্বর রাতে 2টার সময় আমাদের ফ্লাইট ছিল ব্যাংককের উদ্দেশ্যে থাই এয়ারওয়েজে। সো 12 ডিসেম্বর 2025 তারিখ থেকে 20 ডিসেম্বর 2025 পর্যন্ত অথবা 31 ডিসেম্বর 2025 পর্যন্ত বাংলাদেশে একটা শোকের সময় চলছিল, শোকের দিন চলছিল। কারণ আমরা জানি 12ই ডিসেম্বর 2025 তারিখে বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ওসমান হাদিকে গুলি করা হয়। তিনি 18ই ডিসেম্বরে মৃত্যুবরণ করেন। সো 20 ডিসেম্বর হচ্ছে বাংলাদেশে ঢাকাতে তার জানাজা সম্পন্ন হয়। সো সব মিলিয়ে আসলে আমরা অনেকটা অনেক মন খারাপ ছিল। সো 20 ডিসেম্বর সকাল থেকে আমরা সবাই তার জানাজা দেখছিলাম। সেখানে আমরা যাইনি, কিন্তু আমরা টিভিতে জানাজা দেখছিলাম। সো ফর দ্য ফার্স্ট টাইম এবার আমি এটা করলাম, যেদিন যাব সেদিনই আমি আমার লাগেজ গুছিয়েছি। কখনো এটা আমি করি না, এর আগে থেকে আমি লাগেজ গোছানো শুরু করলো। এটাই ফর দ্য ফার্স্ট টাইম যে যেদিন যাব সেদিনই আমি লাগেজ গোছানো শুরু করেছি। 20 তারিখে যাব রাতে, 20 তারিখে বিকালবেলা হচ্ছে আমি আমার লাগেজ গোছানো স্টার্ট করেছি। সো এই কাজটা কেউ করবেন না, বিশেষ করে মেয়েরা তো অবশ্যই না, কারণ এটা একটা হ্যাসেল হয়, একটু লাগেজ গোছানোটা কঠিন হয়ে যায়। সো আমি জানাজা দেখার পরে বিকালবেলায় 3টা, 3:30 বা 4টার দিকে আমি আমার রুমে এসে আমি লাগেজ গোছানো শুরু করি। আমি কোনো ধরনের কোনো প্রস্তুতি কিন্তু এর আগে নেইনি, জাস্ট বিকালবেলা আমি লাগেজটা ওপেন করে আমি আমার লাগেজ গোছানো শুরু করলাম। সেখানে আমি দেখতেই পাচ্ছেন আমার লাগেজ পুরো ফুল প্যাকড। আমি সেখানে অনেক জামা কাপড় নিয়েছি 8-10 দিনের জন্য। আমি অনেকগুলো জামা কাপড় নিয়েছি, যেটা আসলে আমার বোকামি ছিল, কারণ এত জামা আমি আসলে পরিও নাই। বা স্টিল আচ্ছা, সমস্যা নেই, জামা নেওয়া ভালো যদি কাজে লাগে। তো আমি নিয়ে নিচ্ছিলাম। এরপরে দেখতে পাচ্ছেন যে লাগেজে যে নেটের জায়গাটা বা নেটের যে চেনটা, সেখানে আমি বিভিন্ন গুরুত্বপূর্ণ মেডিসিনস, আমার রেগুলার ওষুধ, দেন হচ্ছে প্যারাসিটামল, গ্যাস্ট্রিকের ওষুধ, স্যালাইন, ব্যান্ডেজ স্ট্রিপস, এগুলো নিয়ে নিই, কারণ এগুলো অনেক কাজের জিনিস, ট্রাভেলে এগুলো কাজে লাগে। কিনতে পাওয়া গেলেও যদি হঠাৎ করে কখনো যদি না পাই, হাতের কাছে যদি না পাই, তখন কিন্তু নিয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। সো এগুলো সবসময় আমি খেয়াল রাখি ট্রাভেলে যাওয়ার সময় বা কোথাও যাওয়ার সময়। সবসময় আলহামদুলিল্লাহ এই জিনিসটা আমার কাছে মাথায় থাকে যে সমস্ত ধরনের মেডিসিনস আমি নিয়ে যাই। দেন দেখতেই পাচ্ছেন আমি আমার লাগেজ একদম আরও কিছু নেওয়া যায় কি না, আমি এভাবে করে আসলে আমার লাগেজটা গুছাচ্ছিলাম। এবং আমরা তো মেয়ে মানুষ, আমাদের তো একটু লাগেজ গোছাতে টাইম লাগেই। আর কোথাও যাওয়ার আগের যে প্রিপারেশনটা, এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, অনেক বেশি এক্সাইটমেন্ট কাজ করে। তখন একটা আনন্দ ফিল হয় যে কোথাও যাচ্ছি, কোথাও যাওয়ার জন্য লাগেজ গোছাচ্ছি। এই সময়টা আমার অনেক প্রিয় একটা সময়, অনেক এক্সাইটেড থাকি। সো লাগেজ গোছানোর পরে আমি আবার আলমারি খুলে আরও কিছু জামা কাপড় বের করছিলাম, যে সেগুলো আমাকে নিতেই হবে। আমার অনেক ইম্পর্টেন্ট জামা কাপড় সেগুলো ছিল, কিন্তু লাগেজে কোনো ধরনের জায়গা ছিল না বিধায় আবার আমাকে লাগেজ খুলে সমস্ত জামা কাপড় বের করে নতুন জামা কাপড় নিয়ে আমি আবার লাগেজটা গোছালাম। সো ইটস আ হ্যাসেল আমার জন্য, আমি এটা নিজেই করেছি এই হ্যাসেলটা। ইটস ওকে, এতটুকু করাই যায়। সো এরপরে যে ট্রাভেল বোতলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আমার আপু আমাকে বার্থডে গিফট হিসেবে দিয়েছে, জাযাকাল্লাহু খায়রান আপু। এগুলো আমার অনেক পছন্দ হয়েছে। এগুলো আপনারা মিনিসো অথবা মিস্টার DIY-তে পেয়ে যাবেন। এখানে আমি আমার যে সমস্ত রেগুলার ক্রিম, লোশন, সানস্ক্রিন এগুলো আছে, এগুলো আমি নিয়ে নিচ্ছিলাম এই বোতলে, কারণ এই লোশনের বোতলগুলো এগুলো অনেক জায়গা নেয় লাগেজে। সো এই যে ট্রাভেল যে বোতলগুলো আছে, এগুলোতে ভরে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। এগুলো আমার এবার অনেক কাজে লেগেছে। সো এইসব বোতলগুলোতেই আমি আমার সানস্ক্রিন, লোশন, ক্রিম, দেন আমি যে লেন্স ইউজ করেছি সেই লেন্সের সলিউশন, এগুলো সমস্তটাই আমি এই বোতলগুলোতে নিয়ে নিচ্ছিলাম। এটা আমার এবার অনেক উপকার হয়েছে এই বোতলগুলো। সো এগুলো আপনারা ট্রাভেলের আগে কিনে নিয়ে যেতে পারেন।
কাজে দিবে আশা করি। সো আপনাদের কাদের কোথায় ঘুরতে যেতে বেশি ভালো লাগে জানাবেন, এবং যাওয়ার আগের সেই মুহূর্ত বা প্রস্তুতিটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। সো এই তো আমি আমার লাগেজটা গুছিয়ে নিচ্ছিলাম, এভাবে করে আমি ট্রাভেল বোতলগুলো ভরলাম। এটা হচ্ছে একটা চিরুনি, ট্রাভেলের চিরুনি। ট্রাভেলে আমাদের মেয়েদের চিরুনি হয়তো অনেক বেশি কাজের বা সবসময় আমরা ক্যারি করি, সো বড় চিরুনি তো নেওয়া যায় না, এই চিরুনিগুলো কিন্তু আমরা খুব সহজেই নিয়ে নিতে পারি। সো দেখতেই পাচ্ছেন আমি আমার লাগেজ সব কিছু নিয়ে নিচ্ছি, টুথপেস্ট, ব্রাশ, দেন আমার হচ্ছে হেয়ার সিরাম, আরও অনেক কিছু। তারপরে এটা হচ্ছে আমার একটা ট্রলি ব্যাগ। এই ট্রলি ব্যাগটা আমি সবসময় ক্যারি করি, 7 কেজি। এটা হচ্ছে আমি ফ্লাইটেই নিই, আপনারা জানেন যারা ফ্লাইটে যাতায়াত করেন যে ফ্লাইটের ভেতরে নেওয়া যায় 7 কেজি পর্যন্ত থাইল্যান্ডে অ্যালাউ। তো এখানে হচ্ছে আমি আমার সমস্ত ধরনের ইলেকট্রনিক্স, যেমন ওই যে হেয়ার কার্লার, হেয়ার স্ট্রেটনার, আমার মেকআপ আইটেমস, আমি এগুলো নিই সবসময়। এই হ্যান্ড ট্রলিটা আমি ক্যারি করি। আর মেইন লাগেজ হচ্ছে যাওয়ার সময় আমাদের 25 কেজি ছিল, আসার সময় হচ্ছে 30 কেজি করে আমরা পেয়েছি। সো আমি আমার সব ব্যাগগুলো গুছিয়ে নিচ্ছিলাম। এই ব্যাগটা আমি কাঁধে নিব। এখানে আমি একদম গুরুত্বপূর্ণ জিনিস যেমন আমার পাসপোর্ট, একটা সুরার বই, অ্যান্ড দেন ক্যামেরা, আমি এগুলো নিয়ে নিচ্ছিলাম। ফোন, এগুলো হচ্ছে আমার এই কাঁধের ব্যাগে থাকবে। ছোট্ট একটা ব্যাগ, আমার অত্যন্ত প্রিয় একটা ব্যাগ। ফোন থাকলেও ক্যামেরা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, কারণ ক্যামেরা ক্যামেরা অনেক সুন্দর ছবি তোলে, যেটা কোনো ফোন হয়তো বা করতে পারে না। সো আমি ক্যামেরাটা সবসময় ক্যারি করতে পছন্দ করি। সো এরপরে ফাইনালি লাগেজ গোছানোর পরে আমি লাঞ্চ করি সন্ধ্যার সময় লাঞ্চ করি। সন্ধ্যায় লাঞ্চ করে আমি গোসল করে আসি। সো গোসল করে সুন্দর মতো একটা শাওয়ার নিয়ে তারপরে আমি হচ্ছে ভেজা চুলে আমার এই হেয়ার সিরামটা দিব। এই হেয়ার সিরামটা হয়তো বা আপনারা আমার বিভিন্ন ভ্লগে দেখেছেন। এই হেয়ার সিরামটা আমি অনেক অ্যাপ্লাই করি, এটা অনেক কাজের একটা হেয়ার সিরাম, এবং চুলকে একদম সিল্কি শাইনি রাখে, চুলটাকে সেট রাখে। সো এটা আপনারা সোয়াদিখা পেজে পেয়ে যাবেন, এটা থাইল্যান্ডেরই, আমি সবসময় ব্যবহার করি এবং আমি কিন্তু স্টকেও রাখি। সো সোয়াদিখাতে ইনবক্স করলে আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন। তখন কিন্তু মাগরিব হয়ে কিন্তু অনেক সময় হয়ে গিয়েছে আমি যখন গোসল করেছি। আমি মনে হয় লাঞ্চই করেছি মনে হয় মাগরিবের সময়। সো এই তো গোসল করে আমি তারপরে আবার হচ্ছে লাগেজের আমি চেন ফাইনালি আটকাই নাই, আমি আরও কিছু একদম লাস্ট মোমেন্টে যদি কিছু নেওয়ার প্রয়োজন হয় সেগুলো আমি ঢুকিয়ে নিচ্ছিলাম। সো আমাদের ফ্লাইট ছিল 20 তারিখ রাত 2টায়, মানে 21 তারিখে 12টার পর যেহেতু টাইম ডেট চেঞ্জ হয়ে যায়, তাই 21 তারিখে মানে 20 তারিখ মাঝরাত থাই এয়ারলাইন্স ছিল। সো আমরা সবাই অনেক বেশি এক্সাইটেড, অনেক বেশি হ্যাপি ছিলাম যে আলহামদুলিল্লাহ অনেক দিন পরে আমরা যাচ্ছি। তো এরপরে আমি এশার নামাজের জন্য রেডি হলাম যে এশার নামাজ পড়বো। এশার ওয়াক্ত হয়ে গিয়েছিল, আজানও দিয়ে দিয়েছিল। সো এশার নামাজ পড়ে আমি ফেস প্যাক আমি ইউজ করলাম। এই ফেস প্যাকটা আমি হয়তো আমার ভ্লগে দেখিয়েছি, কাঁচা হলুদের যে ফেস প্যাকটা। এই ফেস প্যাকটা তো এখন দেওয়াটা খুবই জরুরি, যেহেতু বাইরে যাচ্ছি, দেখতে তো একটু সুন্দর দেখাতেই হবে। অ্যান্ড দেন বাবা এই তালাগুলো নিয়ে আসছিল, এগুলো হচ্ছে লাগেজে ইউজ করার জন্য। লাগেজটা আমরা একদম লক করে নিয়ে গিয়েছি, কারণ এয়ারপোর্টে ভরসা নেই। সো সব কিছু রেডি করে দেন আমি নিজে রেডি হওয়া শুরু করলাম। এই সুন্দর জামাটা আমি পরেছি, এটা থাইল্যান্ড থেকেই কেনা। এবং এই যে মালাগুলো দেখতে পাচ্ছেন, এই মালাগুলো আমি পরে দেখছিলাম যে আসলে কীরকম লাগে, কোন মালাটা যায়। কিন্তু শেষ পর্যন্ত আমি আসলে কোনো মালাই পরি নাই, কারণ এগুলো এয়ারপোর্টের জন্য ওভারলুক হয়ে যায়, বেশি হয়ে যায়। তো আমি এই ভিডিওতে এখনও পরে থাকলে আমি শেষ পর্যন্ত মালাগুলো খুলে রেখে দিয়েছিলাম। এরপরে হচ্ছে আমি সুন্দর মতো রেডি হচ্ছিলাম এয়ারপোর্টে যাব। সো আমরা সবাই জানি যে ইন্টারন্যাশনাল ফ্লাইটের সময়, ফ্লাইট যখনই থাকুক তার 3 ঘন্টা আগে এয়ারপোর্টে রিপোর্ট করতে হয়। 2টার সময় ফ্লাইট থাকা মানে হচ্ছে 10টার সময় 10টা থেকে 11টার সময় আমাদেরকে এয়ারপোর্টে রিপোর্ট করতে হবে যে আমরা পৌঁছেছি এয়ারপোর্টে, সমস্ত ফর্মালিটিস কমপ্লিট করতে হয়। সো আগেভাগেই আমরা সবসময় যাই। তারপরে এই জ্যাকেটটা বাবা থাইল্যান্ড থেকে আমার জন্য নিয়ে এসেছে। এই জ্যাকেটটা আমার অনেক কাজে দিয়েছে এবার, কারণ এখানে পকেটগুলো থাকার কারণে আমি এখানে খুব সহজে পাসপোর্ট এগুলো নিতে পেরেছি। কারণ পাসপোর্ট এয়ারপোর্টে একটু পরে পাসপোর্টের প্রয়োজন হয়, আর যেহেতু বাংলাদেশে তখন মোটামুটি রকম ভালোই ঠান্ডা ছিল, সো ঠান্ডা কাভার করার জন্য কিন্তু এই জ্যাকেটটা অনেক স্টাইলিশ এবং কমফোর্টেবল এবং অনেক উপকারী একটা জ্যাকেট। সো আমি সুন্দর মতো রেডি হয়ে নিচ্ছিলাম। তারপরে রেডি হতে হতে তখন আমার মাথায় আরও চলছিল যে এরপরে লাগেজে আর কী নিব বা কী নেওয়া বাকি আছে, কখন যাব।
তো এগুলোই আসলে আমি যে খুশি ছিলাম এটা বোধহয় আমার ভিডিওতে হয়তো বা বোঝাই যাচ্ছে। দেন আমি যেখানে একটা ক্যাপ বললাম, এই ক্যাপটা আমি নিয়ে গিয়েছিলাম। এটা থাইল্যান্ডে কাজে দেয়, থাইল্যান্ডের ক্যাপ এগুলো অনেক বেশি কাজে দেয়, কারণ থাইল্যান্ড তো অনেক বেশি সানি থাকে, মানে অনেক বেশি রোদ থাকে বেশি। সো ফাইনালি আমি রেডি হওয়ার পরে আমার লাগেজগুলো আটকে নিলাম, লাগেজে তালা দিয়ে আটকে নিচ্ছিলাম। এটা একদম সেফেস্ট ওয়ে আমি ইনশাল্লাহ বলবো, কারণ এয়ারপোর্ট আসলেও ভরসা নেই। এয়ারপোর্টে যদি ব্যাগ ট্যাগ ছিঁড়ে যায় বা ব্যাগ খোলার একটা অভিযোগ শোনা যায়, সো সব মিলিয়ে ব্যাগে তালা দিয়ে নেওয়াটাই বেটার নামে বলবো বেস্ট। এরপরে হচ্ছে আমি আমার ব্যাগগুলো নিয়ে নিচ্ছিলাম, অ্যান্ড দেন ফাইনালি আমরা সবাই রেডি। এখন হচ্ছে আমরা বের হয়ে যাব আল্লাহর নাম নিয়ে। সো আমি আমার রুমটা সুন্দর মতো গুছিয়ে একদম সব ঘরের লাইট নিভিয়ে টিভিয়ে তারপরে আলহামদুলিল্লাহ ফিয়ামানিল্লাহ আমরা সবাই বের হয়ে গেলাম। আর এই জুতাটা আমি থাইল্যান্ড থেকে কিনেছি, এটা সবসময় আমি ট্রাভেলের সময় পরে যাই। এয়ারপোর্ট লুকের জন্য একদম বেস্ট একটা জুতা আমি বলবো, আমার অনেক পছন্দের একটা জুতা, অনেক কমফোর্টেবল। সো এই তো আমরা বের হয়ে গেলাম সবাই, লিফটে উঠে গেলাম, আমাদের বাসার লিফটে উঠে গেলাম। আমরা যে তখন কি খুশি ছিলাম আসলে এটা বলে বোঝানোর মতো না। আমি তো অনেক বেশি খুশি ছিলাম যে ফাইনালি আলহামদুলিল্লাহ আমরা থাইল্যান্ড যাচ্ছি। অনেক যাওয়ার ইচ্ছা ছিল আমার অনেক দিন ধরে। সো আই ওয়াজ রিয়েলি ভেরি হ্যাপি। অ্যান্ড দেন বাবা হচ্ছে একটা মাইক্রো ঠিক করেছিল, কারণ আমাদের গাড়িতে তো এতগুলো লাগেজের জায়গা হবে না। সো আমাদের সবার হচ্ছে অনেকগুলো লাগেজ থাকে, 6 জন মানুষের 7টা লাগেজ থাকে, হ্যান্ড লাগেজ নিয়ে 9টা লাগেজ থাকে। সো এই 9টা লাগেজের জন্য একটা মাইক্রো তো অবশ্যই নেসেসারি। আচ্ছা, সো মাইক্রোতে লাগেজগুলো সব ওঠানোর পরে আমরা নিজেরা মাইক্রোতে উঠছিলাম যে এয়ারপোর্টে যাব। আমরা ঠিক রাত 9:30টার সময় বের হয়েছি এয়ারপোর্টে যাওয়ার জন্য, যেহেতু বলেছে 3 ঘন্টা আগে রিপোর্ট করতে হয়। 2টার সময় ফ্লাইট বা 9:30টা, সবাই হয়তো ভাবতে পারে অনেক বেশি তাড়াতাড়ি, কিন্তু না, এয়ারপোর্টে যে কখন সময় চলে যায় সেটা বোঝাই যায়নি। এয়ারপোর্টে অনেক কাজ, অনেক ফর্মালিটিস থাকে। এয়ারপোর্টে আরও কী কী করতে হয় সমস্ত কিছু আমি ইনশাল্লাহ পরের এপিসোডে দেখাবো। আমি এই ট্রাভেল ব্লগ ইনশাল্লাহ এপিসোড আমি আপলোড দিতে থাকবো। সো এই তো আলহামদুলিল্লাহ আমরা সবাই উঠে গেলাম, এখন আমরা এয়ারপোর্টের জন্য যাত্রা শুরু করব। সো এই তো এবং আমাদের মাইক্রো চলতে শুরু করলো, আমরা এয়ারপোর্টে যাচ্ছি। এবং যেহেতু এখন এলিভেটেড এক্সপ্রেসওয়ে আছে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে কিন্তু অনেক কাজের একটা জিনিস। আগে এয়ারপোর্ট যেতে 3 থেকে 4 ঘন্টা লাগতো, সেই ক্ষেত্রে এখন এলিভেটেড এক্সপ্রেসওয়ের মাধ্যমে আমাদের বাসা থেকে এয়ারপোর্ট যেতে 40 to 45 মিনিটস লাগে। আর যদি জাম থেকে সর্বোচ্চ 1 ঘন্টা লাগে, 1 ঘন্টা অনেক সময় লাগে না। আর সেদিনের রাস্তা একদমই খালি ছিল, যেহেতু সেদিন ওসমান হাদির জানাজা ছিল। দিনের বেলা হচ্ছে পুরো সব রাস্তা একদম জ্যাম ছিল। এটা হওয়াটাই স্বাভাবিক, যেহেতু লাখ লাখ মানুষ জানাজায় অংশগ্রহণ করেছেন। মহান আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করুন, আমিন। কিন্তু রাত্রেবেলা আসলে রাস্তা পুরোপুরি খালি ছিল, পুরোপুরি রাস্তা খালি ছিল, কিন্তু এয়ারপোর্টটা জ্যাম ছিল। এয়ারপোর্টে কোনো একটা কারণে সেদিন অনেক জ্যাম ছিল এয়ারপোর্টে। পুরোটা রাস্তা খালি ভাবে আসলেও এয়ারপোর্টে ঢুকতে গিয়ে জ্যাম ফেস করেছি, বাট ইটস ওকে। এয়ারপোর্ট জায়গাটা আমার কাছে খুব ভালো লাগে। সেটা হচ্ছে একদম সবসময় কখনো বোঝাই যায় না যে এখন কি রাত নাকি দিন, অনেক মানুষ থাকে, অনেক ধরনের মানুষ থাকে। সো এই তো আমরা এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে যাচ্ছি। নেভি ক্রস করলাম, রেডিসন ক্রস করা মানে কিন্তু এয়ারপোর্ট চলে আসার। এই তো এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে কিন্তু বাইরের দৃশ্যটা দেখতে আমার কাছে বেশ ভালো লাগে, বিদেশের মতো লাগে, একটা লাইটিং থাকে, আমার কাছে অনেক ভালো লাগে। সো এলিভেটেড এক্সপ্রেসওয়েটা সত্যিই অনেক কাজের। সো রেডিসন ক্রস করে ফেলেছি মানে এয়ারপোর্ট চলে আসার। এই তো এয়ারপোর্ট চলে আসলাম। সো আমি হচ্ছে আমার আজকের এই ব্লগ বা ভিডিও আমি এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফলো মাই পেজ অ্যান্ড স্টে টিউনড উইথ মি। আল্লাহ হাফেজ। অসুবিধা নেই, আপনি কোন এলাকায়? এই টার্মিনাল দিয়ে এখানেই নামে, এখান থেকে নামতে দিবে না। এরা কি সি অফ করতে আসছে বোধ হয়। 9:30 ঠিক আছে।
এখন দেখো ভিতরে ঢুকতে ঢুকতে 11টা বাজে। এই যে ওনারা যে আসছে দাঁড়ায় আছে এনারা কেউ কিন্তু বাইরে যাবে না, কাউকে না কাউকে রিসিভ করতে আসছে। না, আমার সাথে আসছে সি অফ